সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এখন টিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন আরোগ্য নিকেতন পাওয়ার্ড বাই অক্সিজেন ফার্মাসিউটিক্যালস লিমিটেড। দর্শক, চলছে পবিত্র রমজান মাস। এ সময় সব ধর্মপ্রাণ মুসলিমদের একান্ত কামনা সাওম পালন, কিন্তু আমাদের যারা রোগী আছে, বিশেষ করে হাঁপানি রোগী, তাদের জন্য এ সময় সাওম পালন একটু কষ্টসাধ্য হয়ে পড়ে, বিশেষ করে বাংলাদেশের বর্তমান পরিবেশের কারণে। গত কয়েকদিন ধরে ঢাকার বাতাসের সূচক প্রায় দেখা যাচ্ছে অস্বাস্থ্যকর থেকে বিপজ্জনক অবস্থায়। এটি অনেক ক্ষেত্রেই হাঁপানি রোগকে বৃদ্ধি করে। তাহলে সমস্যার সমাধান কোথায়, সে নিয়ে আজকে আমাদের আলোচনার বিষয় রমজান, পরিবেশ দূষণ এবং হাঁপানি। এবং কথা বলতে আমাদের সাথে আজকে উপস্থিত আছেন আমাদের দেশের কিংবদন্তি বক্ষব্যাধি বিশেষজ্ঞ। আমাদের সাথে আছেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ রাসিলুল হাসান, প্রাক্তন পরিচালক, জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতাল। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। থ্যাংক ইউ স্যার, আমরা আজকে কথা বলতে এসেছি তিনটি বিষয় নিয়ে। প্রথম বিষয় হচ্ছে এই যে পরিবেশের অবস্থা, সেটি হাঁপানি রোগকে কিভাবে বৃদ্ধি করছে বা কিভাবে এ থেকে মুক্তি পাওয়া যায়, এবং এই যে রমজান মাস, তাতে আমাদের রোগীরা কি করবে। আসলে ব্রড সেন্সে খালি হাঁপানি বললে ভুল হবে। যে কোনো শ্বাসকষ্ট রোগী, যেমন হাঁপানি, সিওপিডি, ব্রঙ্কাইটিস, ব্রঙ্কিয়াক্টেসিস, সমস্ত রোগীরা এই পরিবেশ দূষণের কারণে আক্রান্ত হয়। পরিবেশ দূষণে যে পার্টিকেলগুলো আবহাওয়ার মধ্যে ঘুরে বেড়ায়, এগুলোর সাইজ 2.5 থেকে 10 মাইক্রন, খুবই ছোটো ছোটো সাইজ। এগুলো বেশিরভাগই শ্বাসনালীতে যায়। যেগুলো বড় 5 থেকে 10, এগুলো আপার এয়ারওয়ে, উপরের শ্বাসনালীতে এইগুলো বসার কারণে উপরে ইরিটেশন হয় এবং কাশি হয়। আর যেগুলো 2.5 থেকে 5-এর ভিতরে, এগুলো সরাসরি শ্বাসনালী ফুসফুসে চলে যায় ব্রঙ্কোস্পাজম করে এবং কাশির উদ্রেক করে। এই জন্য এই পরিবেশ একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে শ্বাসকষ্টের। যদি শ্বাসকষ্টের রোগীদের ইনহেলার বা অন্য ওষুধ আমরা দেই, তাইলে এটা কমে। কিন্তু আসল হচ্ছে পরিবেশকে কন্ট্রোল করা। পরিবেশটা আর আমাদের হাতে নাই। আমরা যেটুকু করতে পারি, যেমন আমরা বলি যে রাস্তায় ধুলা আছে, আমরা জুতা পরি ধুলা থেকে পরিহার করার জন্য। এরকম পরিবেশের ভিতরে যে এরকম অস্বাস্থ্যকর পরিবেশ, এটার জন্য আমরা যখন ঘর থেকে বের হবো, আমরা মাস্ক পরে বের হব, যাতে আমাদের ধুলাটা শ্বাসনালীতে কম যায়। এটা হচ্ছে আমাদের প্রথম কাজ। দ্বিতীয় হচ্ছে শৃঙ্খলার মাস হচ্ছে রমজান। আমরা যদি শৃঙ্খলা মেনে চলি, তাহলে আমাদের শ্বাসকষ্ট অনেক কম হবে। যেমন আমাদের 2 ধরনের ওষুধ আছে। এক ধরনের ওষুধ হচ্ছে যেটা নীল কালারের বা সবুজ কালারের, এটাকে বলে রিলিভার, যেটা আমরা বলি যে শ্বাসনালীর ভিতরকে শ্বাসকষ্টকে কমানোর ওষুধ। আর এটা হচ্ছে শ্বাসনালীর ভিতরে ক্ষত শুকানোর ওষুধ, এটা বলে প্রিভেন্টার, বাধাদানকারী ওষুধ। আমরা যদি এই বাধাদানকারী ওষুধগুলো, যেটা ডাক্তার সাহেব লিখে দিচ্ছেন, এটা যদি আমি সেহরিতে আর ইফতারিতে নিয়মিত নিয়ে নিই, তাহলে দেখা যায় যে আমাদের এই শ্বাসকষ্ট হওয়ার সম্ভাবনা অনেক কমে যায়। এমনকি পরিবেশের কারণে যেটু খারাপ হওয়ার কথা, সেটাও কম হয় যদি কেউ প্রিভেন্টার ড্রাগ নিয়মিত নেয়। আর রিলিভারটা সবসময় কাছে রাখতে হবে। মেন কথা হচ্ছে যে রমজান মাস বেশি, অনেক ওলামা একরাম বলেন যে ইনহেলারে রোজা ভাঙে না। জি স্যার, আমরা এই নিয়ে আরো একটু কথা বলবো, একটু সামনে আমরা কথা বলবো। আমরা একটু পরিবেশ নিয়ে প্রথম একটু জানতে চাই। এই যে হাঁপানি রোগীদের ক্ষেত্রে সবসময় বলা হয় যে পরিবেশ দূষণ তাদের এই রোগটিকে বাড়িয়ে দিচ্ছে, এর পিছনে কি কোনো অন্য কারণ আছে? যেই কারণে বিশেষ করে এই যে ধুলাবালি বা রাস্তার যানবাহনে চলাচল করে যখন, তখন দেখা যায় যে বেড়ে যাচ্ছে। তা আপনি তো প্রথমেই বলেছেন যে মাস্ক পরিহিত অবস্থায় তাদেরকে বাইরে বের হতে হবে, কিন্তু এখন কথা শোনা যাচ্ছে যে ঘরের মধ্যেও পরিবেশ দূষণ হয়। তো ঘরের মধ্যে যদি দূষণ হয়, তাহলে কি করবে? জি, আসলে দূষণ 2 রকমের, একটা আউটডোর পলিউশন, একটা ইনডোর পলিউশন। যেটা একটা বাইরের কথা আমরা আলোচনা করলাম, এটা হচ্ছে নন স্পেসিফিক। আর ঘরের ভিতরে যেটা, এটা হচ্ছে স্পেসিফিক, নির্দিষ্ট। যেমন ঘরের ভিতরে যে কার্পেট থাকে, ঘরের ভিতরে যে জানলার পর্দা, বিছানার চাদর, ঘরের পুরনো কাপড় চোপড়, এর ভিতরে মাইট নামে একটা কীট তৈরি হয়, যেগুলো বড় হয়, বংশ বিস্তার করে, এবং এটা মানুষের শরীরেও চামড়ার ভিতরেও থাকে। এইগুলো থেকে যখন শ্বাসনালীতে যায় এই মাইট, তখন তার একটা অ্যালার্জি হয়, এবং এটার জন্য তার হাঁচি, কাশি, শ্বাসকষ্ট, চোখ লাল হওয়া, গা চুলকানো, এইসব জিনিস হতে পারে। এই জন্য বাংলাদেশের আমরা দেখেছি 80% ইনডোর পলিউশন, ঘরের ভিতর পলিউশনের কারণ হচ্ছে মাইট। এছাড়া স্যাঁতস্যাঁতে আবহাওয়া, ঘরে এখন আমাদের ঢাকায় যে অবস্থা হয়েছে, জানলা দরজা খোলার উপায় নাই। এই জন্য সবসময় ঘর ড্যাম থাকে, ঘরে আলো বাতাস ঢোকে না। এই জন্য এক ধরনের ছত্রাক, যেমন অ্যাসপারজিলাস, কিছু মোল্ড, এগুলো ঘরে জন্মায়।
এইগুলো শ্বাস নিতে গেলেও তার শ্বাস বাড়ে। এই জন্য দেখেন অনেক দিন এসি পড়ে আছে, নতুন গরম আসছে, এসি ছাড়ছে, আর তার শ্বাসকষ্ট শুরু হয়েছে। হ্যাঁ, এর কারণ হচ্ছে তার এসিটাকে পরিষ্কার করে নিতে হবে ছাড়ার আগে, যাতে ওর ভিতরে যে ফাঙ্গাসটা আছে ওটা শ্বাস নিতে না যায়। এই জন্য ঘরের পরিবেশ খুব ইম্পর্টেন্ট। ঘরের ভিতরে ধুলা, যেটার ভিতরে মাইট থাকে অথবা ফাঙ্গাস থাকে, অথবা নন স্পেসিফিক যেমন রান্নার ধোঁয়া, বা ঘরের ভিতরে কেউ যদি ধূমপান করে তার ধোঁয়া, এই সমস্ত জিনিস মানুষের শ্বাসকষ্টকে বাড়ায়। ধূমপানের কথা থেকে একটু জানতে চাই, ধূমপানের ক্ষেত্রে অনেকে আছে যে নিজে থেকে ধূমপান করছে না, কিন্তু তাকেও দেখা যাচ্ছে এর মধ্যে পড়ে যাচ্ছে এবং বলা হয় যে তারও ক্ষতি হতে পারে, এই ব্যাপারটি কি? জি, আমরা যেটা বলি যে একজন যে ধূমপায়ী তার যেরকম ক্ষতি হয়, একজন যে প্যাসিভ স্মোকিং অর্থাৎ তার 2 থেকে 4 ফিটের মধ্যে যে আছে, সে তার ভিতরে যে ধোঁয়াটা যাচ্ছে, তার ভিতরে যে পার্টিকেল ম্যাটেরিয়ালগুলো যাচ্ছে, এগুলো যাওয়ার কারণে তারও শ্বাসকষ্ট, কাশি বা অন্যান্য সমস্যাগুলো হতে পারে, বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে। বাচ্চারা তো সবসময় ঘরের মধ্যে ঘোরে, তার ঘরে যদি কেউ বা বড়রা কেউ ধূমপান করে, তার দ্বারা বাচ্চাদের কাশি, হাঁচি হতে পারে। পোষা প্রাণীর সাথে বলা হয় যে হাঁপানির একটি সম্পর্ক আছে। জি, এটা একটা খুব ইম্পর্টেন্ট, কারণ এখন মানুষের ঘরে ঘরে বিড়াল। বিড়াল একটা ইম্পর্টেন্ট আদরের জিনিস হয়ে গেছে, বিশেষ করে পার্সিয়ান ক্যাট, এটা মানুষের খুব প্রিয়। কিন্তু এর যে লোম, ঘা থেকে যে জিনিসটা বের হচ্ছে, আমরা যে অ্যালার্জি স্টাডি করতেছি তাতে দেখতে পাচ্ছি যাদের ঘরে বেশিরভাগ বিড়াল থাকে বছরের পর বছর, এদের অ্যালার্জি বিড়ালে হয়। কুকুর সাধারণত ঘরে থাকে না, বাইরে থাকে, কিন্তু যারা কুকুর ঘরে পোষে তাদেরও কুকুরের লোমে অ্যালার্জি হতে পারে। এছাড়া তেলাপোকা বা অন্যান্য জিনিসের দ্বারা অ্যালার্জি হতে পারে। স্যার, যদি এই ধরনের পোষা প্রাণী কারো ঘরে থাকে, সেক্ষেত্রে যদি কেউ রোগী থাকে তাকে কি করতে হবে? প্রথম তো কথা হচ্ছে বাড়ির সবাইকে এটা বুঝতে হবে যে রোগের স্বার্থে ওই ঘরে, তার লিভিং রুমে ওই বিড়াল বা কুকুর ঢুকবে না। তাকে একটা ঘরের বাইরে একটা ঘর করে দিতে হবে, সেখানে সে বসবাস করবে, যাতে তার দ্বারা বাড়ির লোক আক্রান্ত না হয়, মানে অ্যালার্জিতে আক্রান্ত না হয়। এটা খুব ইম্পর্টেন্ট। আর যদি ঘরের ভিতরে থাকে তাহলে এটা মাস্ক পরেও এর থেকে আক্রান্ত থেকে বাঁচা যায় না। যারা অনেকে পাখি পোষে, কবুতর পোষে, অন্য এদের দ্বারাও অনেক সময় দেখা যায় যে এই ঠান্ডা, হাঁচি, কাশি এই সমস্ত জিনিস তৈরি হয় অ্যালার্জির কারণে। কাজেই ঘরের পরিবেশকে সুন্দর করার জন্য স্বার্থে এই জিনিসগুলো ঘরে রাখা যাবে না। আমরা এই নিয়ে আরও কথা শুনবো, এখন একটি বিরতির সময় হয়েছে। বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি আরোগ্য নিকেতন, পাওয়ার্ড বাই অপসিনিন ফার্মাসিউটিক্যালস লিমিটেড। আজকে আমরা কথা বলছি পরিবেশ দূষণ, রমজান এবং হাঁপানি, এই 3টি বিষয় নিয়ে, এবং আমাদের সাথে আছেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ রাশিদুল হাসান। স্যার, আমরা বিরতির আগে কথা বলছিলাম অ্যাজমা বা হাঁপানি রোগের সাথে যে পরিবেশ দূষণের সম্পর্ক। সেক্ষেত্রে পরিবেশ দূষণের একটা অন্যতম মাধ্যম হচ্ছে বিভিন্ন ধরনের ধোঁয়া, এবং এই ধোঁয়ার মধ্যে বলা হয় যে ঘরের যে রান্নার ধোঁয়া আছে বা লাকড়ির চুলার ধোঁয়া, সেটিও নাকি একই রকমভাবে আক্রান্ত করে। এই ব্যাপারে একটু জানতে চাই। জি, আসলে লাকড়ির ধোঁয়া অ্যাজমা বা হাঁপানির জন্য যতটা বেশি ক্ষতিকর, তার চেয়ে বেশি যাদের ব্রঙ্কাইটিস হয় তাদের বেশি ক্ষতিকর। যাই হোক, এটা একটা নন স্পেসিফিক, এটা শ্বাসনালীতে যেয়ে শ্বাসনালীকে ইরিটেট করে এবং শ্বাসনালীর ভিতরে কফ তৈরি করে এবং আলটিমেটলি শ্বাসকষ্টের একটা কারণ হয়। কাজেই অ্যাজমা রোগীরা যদি ঘরে লাকড়ির চুলা থাকে, এটার থেকে তাকে অ্যাজমার সাথে তার সিওপিডি চেঞ্জ আসতে পারে। এই জন্য লাকড়ির চুলাটা তার জন্য বিপজ্জনক। আমরা লাকড়ির চুলার ধোঁয়া, এটার জন্য আমরা বলি যে ঘরে বন্ধু চুলা লাগাও, যাতে ধোঁয়াগুলো বাইরে বের হয়ে যায়, ঘরের ভিতরে ধোঁয়া না থাকে। এটা খুব ইম্পর্টেন্ট। যদি এখন ওই সায়েন্স ল্যাবরেটরি যে বন্ধু চুলাগুলো তৈরি করছে খুব এনকারেজ করে, আমরা যদি এইগুলো ঘরে লাগিয়ে নিই তাহলে লাকড়ি চুলা দিয়ে রান্না করা হলো, কারণ অনেক জায়গায় গ্যাস নেয়, লাকড়ি ব্যবহার করতেই হয়, কিন্তু সেই ধোঁয়াটা আমার জন্য ক্ষতিকর, লাকড়ির চুলাটা ক্ষতিকর না। কাজে আমাদের চুলাটা ওই বন্ধু চুলা তৈরি করে নিতে হবে যাতে ধোঁয়াটা বাইরে বের হয়। জি, অবশ্যই। আমরা কথা প্রসঙ্গে একটু আগে শুনছিলাম যে অ্যালার্জি টেস্টের কথা আপনি বলছিলেন যে যাদের হাঁপানি আছে তাদের এই পরীক্ষাটি করা হয়। এই ব্যাপারে একটু জানতে চাই। অনেকেই বলে যে আমার কি খাবারে অ্যালার্জি, আমার কি করলে অ্যালার্জি, ব্যাপারগুলো তো আমি জানি না। এটা খুব ইম্পর্টেন্ট এই জন্য যে আমরা যখনই অ্যাজমা বা হাঁপানির চিকিৎসা করি আমরা দুইটা জিনিস দেখি।
তার অ্যাজমাটা কী ধরনের অ্যাজমা, কারণ কতগুলো অ্যাজমা আছে ইন্টারমিডিয়েট মাঝে মাঝে হয়, কতগুলো পারসিস্টেন্ট সবসময় কিছু কিছু থাকে, আর কতগুলো খুব সিভিয়ার অ্যাজমা। আগে ক্লাসিফাই করি, এর জন্য আমরা স্পাইরোমেট্রি করি, আর কি কি কারণে হয় দেখার জন্য আমরা ট্রিগার ফ্যাক্টর দেখার জন্য অ্যালার্জি টেস্ট করি। অ্যালার্জি টেস্ট এখন দুইভাবে হয়, আমরা স্কিন প্রিক টেস্ট অনেক আগ থেকেই করে আসছিলাম, আর এর সাথে এখন ব্লাডে অ্যালার্জি টেস্ট, এটাও খুব পপুলার হয়েছে। কিন্তু ব্লাডে অ্যালার্জি টেস্টটা একটু সেন্সিটিভ কম, কিন্তু স্পেসিফিসিটি হাই। আর অর্থাৎ এটা যদি টেস্ট পজিটিভ হয় তার মানে পজিটিভ কোনো সন্দেহ নাই। আর কিন্তু স্কিন প্রিক টেস্ট পজিটিভ হলেও অনেক সময় এটা কোরিলেট করা যায় না, দেখা যায় যে পজিটিভ হয়েছে অথচ তার সিমটম নাই, এরকম অনেক সময় আমরা দেখি। এই জন্য পেশেন্টের সাথে কোরিলেট করে আমরা অ্যালার্জি টেস্ট দিয়ে আমরা ধরে নিই কী কী ট্রিগার ফ্যাক্টর। এই ট্রিগার ফ্যাক্টরকে যদি আমরা অ্যাভয়েড করি অথবা এর চিকিৎসা দিই, যেমন মাইট আছে, আমরা অ্যান্টিমাইট ভ্যাকসিন দিই। যার ক্যাট এপিথেলিয়ামের যে অ্যালার্জি তাকে আমরা বলি ঘরে বিড়াল রাখবেন না। যার এরকমভাবে কুকুরে অ্যালার্জি, তেলাপোকা অ্যালার্জি, তার ঘরকে তেলাপোকা মুক্ত করতে হবে। এই জিনিসগুলো যদি আমরা করি তাহলে আমাদের অ্যাজমা অ্যাটাক অনেক কমে যাবে। জি, আমরাও সেই আশাই করি। অ্যাজমা নিয়ে অনেক কথা বললাম, আপনি শুরুতেই বলেছিলেন যে শ্বাসতন্ত্রের অনেক রোগের সাথে পরিবেশের সম্পর্ক আছে, তো সেই ব্যাপারগুলো একটু জানতে চাই যে আর কি কি রোগ হতে পারে। আমাদের শ্বাসতন্ত্রের যে প্রধান যে রোগ আমরা বলি তার মধ্যে অ্যাজমা তো খুবই পরিচিত, এছাড়া ক্রনিক ব্রঙ্কাইটিস, এমফাইসেমা, সিওপিডি, ব্রঙ্কিয়াক্টেসিস, আমাদের যে বারবার নিউমোনিয়া, এই যে কোভিড হয়ে গেল, এই সব পরিবেশের সাথে সম্পর্কযুক্ত। হাঁচি কাশি দিয়ে এগুলো ছড়ায় এবং ছড়ানোর কারণেই মানুষ আক্রান্ত হয়। এই জন্য প্রত্যেক শীতের শুরুতে এবং শেষে মানুষের অ্যাজমা অ্যাটাকগুলো হয়। বেশিরভাগ অ্যাটাকগুলো হচ্ছে ভাইরাল ইনফেকশন, যে ফ্লু হয়। এই জন্য আমরা বলি যে আপনারা প্রত্যেকটা রুগী শীতের শুরুতে একটা ফ্লু ভ্যাকসিন নেবেন, আর বছরে 5 বছরে একটা নিউমোনিয়ার ভ্যাকসিন নেবেন, যাতে আপনার নিউমোনিয়ার বা ফ্লুর কারণে অ্যাজমা অ্যাটাক বা শ্বাসকষ্টের অ্যাটাকগুলো কম হয়। জি, ধন্যবাদ স্যার। তো অ্যাজমা রোগীদের চিকিৎসার একটি অংশ হিসেবে আপনি বলেছিলেন, কিছুক্ষণ আগে দেখিয়েছিলেন যে এক্ষেত্রে ইনহেলার একটা গুরুত্ব আছে, এবং ইনহেলার নিতে গিয়ে বিশেষ করে এই রমজান মাসে আমাদের অনেক রোগীরা চিন্তা করে যে এতে তার রোজার কি হবে, তার রোজা কি থাকবে নাকি তার রোজাটি ভেঙে যাবে। এ ব্যাপারে স্যার আপনার মন্তব্য জানতে চাই। আসলে আমরা যেটা বলছি যে আমাদের 2 ধরনের ইনহেলার আছে, একটা হচ্ছে প্রিভেন্টার বাধাদানকারী ওষুধ, আর একটা হচ্ছে রিলিভার, যেটা হচ্ছে তার শ্বাসকষ্ট কমায়। এটা সেহরি ইফতারিতে নিয়ে নেবে, কাজেই এটা কোনো সমস্যা না। সমস্যা হচ্ছে আমাদের রিলিভার নিয়ে। রিলিভার ওষুধটাকে যদি আমরা খেয়াল করি যে চাপ দিলে একটা বাতাসের মতো বের হচ্ছে, যেটা দেখা যায়, এটা নিয়েই মতবিরোধ যে এটা কি আমার রোজা ভাঙবে কি ভাঙবে না। এর ভিতরে যে জিনিসগুলো আছে, এই যে 2.5 মাইক্রন, খুবই ছোট সাইজের, আর এটা আসলে একটা বাতাস কম্প্রেস করে রাখা হয়েছে বলে আমরা এটা দেখতে পাচ্ছি। মুহূর্তের মধ্যে এটা কিন্তু আর দেখা যাচ্ছে না, তার কারণ এটা বাতাসটা কম্প্রেসড অবস্থায় আছে, এবং কম্প্রেস থাকার পরে এই জন্য বের হওয়ার সময় আমরা এটা দেখতে পাই সামান্য সময়ের জন্য, কয়েক সেকেন্ডের জন্য, পরবর্তীতে বাতাসের সাথে মিলিয়ে যায়। এই জন্য আমরা যেটা বলি রুগীরা যারা বেশি চিন্তিত, যে আপনারা এটা স্পেশালে লাগান, চাপ দেন, বাতাস তৈরি করেন, কোনো রোজা ভাঙার কোনো উপায় নাই, কারণ এটা তো আমরা বাতাস নিচ্ছি। রোজা পানি খাবার যদি খাদ্যনালীতে যায় তাহলে আমরা রোজা ভাঙবে, কিন্তু শ্বাসনালীতে যতই কোনো পার্টিকেল যাক এটা আমাদের রোজা ভাঙার কোনো প্রশ্নই আসে না। তারপরেও ওলামা একরাম আছে, তাদের কাছ থেকে শুনে নিবে। আমাদের ডাক্তার হিসেবে কথা হচ্ছে, একটা মানুষের শ্বাসকষ্ট উঠছে, এই সময় তার শ্বাসকষ্ট কমানোর জন্য রিলিভার ড্রাগ খুব জরুরি। অবশ্যই, হ্যাঁ, এই জন্য আমরা ইনহেলার দিতে বলি। এমনকি 5 পাফ করে নিল, 5 বার নিল, 5 মিনিট পর পর, অ্যাকিউট অ্যাটাকের সময়, যেটা একটা নেবুলাইজারের মতো কাজ করে। একটা নেবুলাইজারে আমরা 20 পাফ ইনহেলারের সমান ওষুধ দিই, সেটা আমরা দিতে পারি। জাস্ট একটা স্পেশাল লাগালাম, 1 বার চাপ দিলাম, 2 বার 3 দিলাম চাপ দিলাম, 5 বার চাপ দিলাম, নিয়ে নিলাম, আবার 5 মিনিট পর আবার নিলাম। এইভাবে যদি আমরা 5 বার নেই তা আমার একটা নেবুলাইজারের কাজ হয়ে গেল। হ্যাঁ, অথচ তার কোনো রোজাতে কোনো ব্যাঘাত ঘটলো না। এটা খুবই জরুরি মানুষের জানা, যে আমরা যে চাপ দিই সেটা হচ্ছে ওষুধটা কম্প্রেসড, বাতাসটা কম্প্রেসড অবস্থায় আছে, বেরোয়ার সাথে সাথে বাতাস হয়ে যায়। বাতাস শ্বাসে নিলে কোনো রোজা ভাঙতে পারে না। আমাদের দর্শকরা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে কতটুকু গুরুত্বপূর্ণ এই ওষুধটি। আমরা এই নিয়ে আরও কথা শুনবো, আবার একটি বিরতির সময় হয়েছে। বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি আরোগ্য নিকেতনে।
অপসনেন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেড এই অনুষ্ঠানে আজকে আমরা কথা বলছি পরিবেশ দূষণ, হাঁপানি এবং রমজান এই তিনটি বিষয় নিয়ে, এবং আমাদের সাথে আছেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ রাশিদুল হাসান। স্যার, বিরতির আগে আমরা কথা শুনছিলাম যে বিভিন্ন ধরনের ইনহেলারের ব্যবহার আমাদের দেশে মানুষ সাধারণত যারা রোগী আছে তারা ওই যে আপনি যে প্রিভেন্টের ওষুধটি দেখিয়েছেন সেটি নিতে খুব একটা কার্পণ্য বোধ করে। তারা ভাবে যে যেহেতু তাদের সমস্যার সমাধান হয়ে গেছে, এখন তার শ্বাসকষ্ট খুব একটা নেই, তাহলে সে কেন ওষুধটি গ্রহণ করবে? এই ব্যাপারে স্যার আপনার মন্তব্য একটু জানতে চাই। যে আসলে আমরা যে জিনিসটা বলেছি যে অ্যাজমা বা হাঁপানি কেন হয়, শ্বাসনালীর ভিতর যে ক্ষত বা প্রদাহ হয় ওটার প্রলেপের মতো কাজ করে এবং ওটাকে শুকাতে কাজ করে হচ্ছে আমার প্রিভেন্টার ড্রাগ। কাজেই যেমন আমরা অ্যান্টিবায়োটিক খাই, কেন ভিতরে ঘা হয়েছে, ক্ষত হয়েছে, কাশি হয়েছে, একটা কোর্স আছে, এটা করলে পারে তার ভিতরে ইনফেকশনটা চলে যায়, কিন্তু প্রদাহটা থাকে মাসের পর মাস, বছরের পর বছর। কাজেই এটা তো এরকম না যে আমি কয়দিন নিলাম ভালো হয়ে গেলাম। আসলে যখন আমি ওষুধ নেই আমার প্রদাহটা কমে থাকে, তখন আমার সিমটম থাকে না। যেই বন্ধ করি আমার প্রদাহটা আবার বাড়তে শুরু করে, আবার সিমটম চলে আসে, কারো কয়েকদিন পরে, কারো কয়েক মাস পরে। যখনই আসে সে আবার নেয়, কিন্তু তাতে তার ওষুধের কার্যকারিতা কমতে থাকে। আমরা বলি যে নিয়মিত কেউ যদি প্রিভেন্টিভ ড্রাগ নেয়, যাদের মাইল্ড অ্যাজমা অন্তত 6 মাস নেবে, যাদের মাইল্ড পারসিস্টেন্ট 1 থেকে 2 বছর, আর যারা মডারেট টু সিভিয়ার পারসিস্টেন্ট তাদের 5 থেকে 10 বছর বা সারা জীবন নিতে হতে পারে। নিয়মিত যদি সে নেয় তাহলে তার ভিতরে শ্বাসকষ্টের প্রবণতা অনেক অনেক কমে যাবে, তার কাজ করার ক্ষমতা বাড়বে, তার এক্সারসাইজ করার ক্যাপাসিটি বাড়বে, তার ঘুমের ডিস্টার্ব হবে না যদি সে প্রিভেন্টিভ ড্রাগ নেয়। কিন্তু সালবুটামল বা এই জাতীয় ওষুধগুলো যেটা রিলিভার, এটা যদি নেয় তা কিছুক্ষণ পর পর নেওয়া লাগবে, তার গ্র্যাজুয়ালি তার সেন্সিটিভিটি বাড়বে এবং অনেক সময় এই নিতে নিতেই মানুষ মারা যায়। আমরা অনেক পেশেন্ট দেখছি যে ওষুধ নিচ্ছে, নেবুলাইজার নিচ্ছে, হঠাৎ করে তার শ্বাসকষ্ট বন্ধ হয়ে, তার শ্বাস বন্ধ হয়ে মারা গেছে। কাজেই প্রিভেন্টিভ ড্রাগ জীবনের জন্য জরুরি। যেমন প্রেশারের ওষুধ, যে কোনো সিমটম নাই কিন্তু মানুষ দৈনিক সকালে ঘুম থেকে উঠে প্রেশার ওষুধটা খাচ্ছে, যে না খায় তা হঠাৎ করে সাইলেন্ট কিলার, যেমন হঠাৎ করে স্ট্রোক হয়, এরকম আমাদের হঠাৎ করে শ্বাসনালী বন্ধ হয়ে যেতে পারে আমি যদি প্রিভেন্টিভ ড্রাগ না নিই। এই জন্য এটা ডাক্তারের পরামর্শ অনুযায়ী যে যতদিন বলছে আমাদের নিয়ে যেতে হবে। অবশ্যই। তো এই যে আমাদের যারা রোগী আছে তারা তো রোজা রাখতেই চায়, তাদের ক্ষেত্রে কখন রোজা রাখাটা জরুরি নয় বা তাদের রোজা রাখলে তাদের শরীরের জন্য ক্ষতি হতে পারে? আমরা যে বলি যে সিভিয়ার পারসিস্টেন্ট অ্যাজমা, এত বেশি অ্যাজমা যে হাঁটলে হাঁপায় যাচ্ছে, এত বেশি সিওপিডি যে বারবার তার ওষুধ নেওয়া লাগতেছে বা খাবার নেওয়া লাগতেছে, যাতে বা ওষুধের সাথে খাবার কোনো কিছু খাওয়া লাগতেছে, স্টেরয়েড ট্যাবলেট যেমন, যে তার দিনের বেলা খাওয়া লাগতেছে, এরকম যে সমস্ত রুগীরা তাদেরকে আমরা বলি যে না নিতে। কিন্তু একটা রোগী শ্বাসকষ্ট উঠছে, সে যদি ইনহেলার নেয়, আমরা জানি যে ইনহেলার নিলে রোজা ভাঙে না, এরকম ইনজেকশন ফর্মের ওষুধ নিলেও রোজা ভাঙে না। কাজে সে যদি একটা কর্সন ইনজেকশন নিয়ে নেয় তাহলে তার শ্বাসকষ্ট কমে যাবে, তার দেখা গেল যে তার রোজাটা ভাঙা লাগলো না। কিন্তু কর্সন ট্যাবলেট যদি খায়, প্রেডিসোনাল ট্যাবলেট যদি খায়, তাহলে রোজা ভেঙে যেতে পারে, রোজা ভেঙে যাবে। কাজে এই কথাটা বুঝতে হবে যে আইভি ফর্মে যে আমরা যে কোনো ওষুধ দিই, অথবা ইনজেকশন দিই, অথবা ইনহেলার ফর্মে ওষুধ দিই, এগুলোতে রোজা ভাঙে না। কাজে আমরা এগুলো ব্যবহার করতে পারি। আমাদের এই যে শ্বাসতন্ত্রের রোগীরা, তাদের তো ওষুধ গ্রহণ করতে হয় অনেক ধরনেরই, তো কিছু কিছু ওষুধ আছে তাদের দিনের বেলা গ্রহণ করতে হয়। তো রমজানে যদি তারা রোজা রাখতে চায় তাহলে কি ওষুধের কোনো সমন্বয় করে নেওয়ার সম্ভাবনা আছে কিনা? জি, আমরা আসলে বেশিরভাগ ওষুধ এখন পছন্দ করি 3 বেলা 4 বেলা না দেওয়া, তাতে রুগীদেরও কমপ্লেন্স অর্থাৎ নেওয়ার প্রবণতা কমে যায়। কারণ মনে করে করে 1-2 দিন 3 দিন 5 দিন নেওয়া যায়, তার বেশি মনে রাখা যায় না। এই জন্য সবচেয়ে ভালো হচ্ছে একবেলা ওষুধ ব্যবহার করা। এখন অনেক ইনহেলার বাজারে এসে গেছে যেগুলো একবার নিলে 24 ঘন্টা কাজ করে, তো সেগুলো সবচেয়ে ভালো, কিন্তু সেগুলো দাম একটু বেশি পড়ে, অনেকে খরচে কুলাতে পারে না, তাদের জন্য দিনে 2 বারের ইনহেলারগুলোই ভালো, এগুলো একটু কম খরচ। কাজে কম খরচের কথা বিবেচনা করলে সেহেরি ইফতারিতে নেবে, আর যারা ভালো অ্যাফোর্ড করতে পারে তারা 3 লং অ্যাক্টিং ইনহেলার যেটা 24 ঘন্টা কাজ করে, ওই ইনহেলারগুলো সে ব্যবহার করবে, তাহলে তার রোজার কোনো হ্যাম্পার হবে না। তো এই যে রোগীরা যারা আছে, অনেকের দেখা যায় যে এই সময় যেহেতু পানি শূন্যতা হয়, দীর্ঘক্ষণ না খেয়ে থাকে, তাদের কাশিটা বেড়ে যায়। তো এই কাশি বাড়লে অনেকেই নেবুলাইজার গ্রহণ করে। নেবুলাইজার গ্রহণ করা কি রোজার মধ্যে নিরাপদ কিনা? এইখানে একটু কন্ট্রোভার্সি এই জন্য আছে যে রোজা যে ওষুধটা আমরা ব্যবহার করি নেবুলাইজারে, তার মধ্যে আমরা পানি দিই। এখানে যেরকম কম্প্রেসড এয়ার বাতাস আছে বা গ্যাস আছে, ওখানে কিন্তু পানি দেওয়া হয়েছে, 2.5 থেকে 3 ml ওয়াটার আছে। ওয়াটারটা নেবুলাইজ করা হয়,
এখন শ্বাসনালীতে পানি গেলে তো রোজা ভাঙবে না, কিন্তু যেমন আমরা সোয়া না করি যে ধোঁয়ার ভিতরে বাষ্পের ভিতরে যদি যায়, তো বাষ্প শ্বাসনালীতে গেলে তো রোজা ভাঙে না। কিন্তু আমার যদি নেবুলাইজ করার সময় মুখে যে পানিটা জমলো, এটা যদি কেউ গিলে ফেলে তাহলে রোজা ভেঙে যাবে। এই জন্য নেবুলাইজারটা তার জন্য অনেক সময় নিরাপদ নাও হতে পারে, তার জন্য ইনহেলারটাই বেটার, স্পেসার দিয়ে বারবার নেওয়া। যদি নিতেই হয়, নেওয়ার পরে সে কুলি করে ফেলবে, গিলবে না, ওষুধ গিলবে না, এটা তার খেয়াল করার বিষয়। কারণ নেবুলাইজার নেওয়ার সময় মুখে বা ঠোঁটে গলায় তার ওষুধ জমা হয়, তখন সে গিলে ফেলে, এই গিললে রোজা ভেঙে যাবে। জি অবশ্যই। তো রমজান মাসে যেহেতু আমাদের দেশে একটা উৎসব চলে ইফতারের আয়োজনের ক্ষেত্রে, এই উৎসবের মধ্যে একটা বড় ভূমিকা পালন করে আমাদের যারা মায়েরা আছে, বোনেরা আছে, তারা দীর্ঘক্ষণ সময় রান্না ঘরে থাকে, রান্নার ধোঁয়াটা তাদের মধ্যে যায়। এটি কি অ্যাজমা রোগীদের জন্য নিরাপদ কিনা? অ্যাজমা রোগীদের জন্য যদি হঠাৎ করে যে ধোঁয়াটা ওঠে, যেমন রান্না করার সময় তেলের মধ্যে ছাড়লো, গন্ধ আসলো, এইগুলো সাধারণত হাঁচি কাশি বাড়ায়। আর গ্যাসের চুলাতে যে সাধারণত ধোঁয়া হয় না, কিন্তু লাকড়ির চুলার ধোঁয়া হলে তার হাঁচি কাশি বাড়তে পারে। এই জন্য এটা শ্বাসকষ্ট রোগীর জন্য কখনোই নিরাপদ হতে পারে না। এই জন্য এটাকে অ্যাভয়েড করাই ভালো। তো গ্যাসের চুলা ব্যবহার করতে পারে। আর যে সমস্ত জিনিসে হঠাৎ করে গ্যাস উঠে, যেমন একটা মরিচ দিল তেলের মধ্যে, অথবা এমন একটা কিছু দিল ভাজা পোড়া, ভাজার জন্য দিল, সাথে একটা গ্যাস তৈরি হলো, এই গ্যাসটাতে হাঁচি কাশি বাড়তে পারে। এক্ষেত্রে সে মাস্ক ব্যবহার করবে। আরেকটি সমস্যা দেখা যায় যে এই সময় তো অনেক ধরনের ভাজা পোড়া খাওয়া হয়, এবং ভাজা পোড়া খাওয়া নাকি হাঁপানি রোগীদের জন্য খুব একটা নিরাপদ নয়। এটা ডিপেন্ড করতেছে হাঁপানি বা শ্বাসকষ্ট রোগী রিফ্লাক্স, গ্যাস্ট্রোজের রিফ্লাক্স কী পরিমাণ হয় তার উপরে। অনেকেই দেখবেন খাওয়ার পরে কাশতেছে, এই কাশার প্রধান কারণ হচ্ছে রিফ্লাক্স, অথচ সে মনে করছে খাবারের জন্য হচ্ছে। এই পেঁয়াজু খেলো বা বেগুনি খেলো, খাওয়ার পরে কাশতে শুরু করছে। এই কাশির কারণ হচ্ছে রিফ্লাক্স। এই ভাজা পোড়াতে মানুষের গ্যাস্ট্রিক অ্যাসিড উপরে চলে আসে। এই গ্যাস্ট্রিক অ্যাসিড যে উপরে আসার সাথে সাথে ব্রঙ্কোস্পাজম হয় এবং কাশি হয়। এই জন্য আমরা তাদেরকে বলি যে আপনারা ভাজা পোড়াকে কম খান। যদি খেতেই হয়, প্রথমে অন্য খাবার খেয়ে, যেমন দই, চিড়া, এই সমস্ত জিনিস, যেসব জিনিস ঠান্ডা জিনিস, সেটা খেয়ে নিলেন, তারপর হয়তো একটু ভাজি পোড়া খেলেন, যাতে আপনার গ্যাস কম হয়। আর অনেক সময় যাদের গ্যাস হয়, আমরা তাদেরকে ওই কিছু অ্যান্টাসিড জাতীয় ওষুধ আছে, যেটা খাওয়ার এখন নিয়ম হয়েছে, খাওয়ার পর খেয়ে নিলে একটা অ্যাসিডের লেয়ার তৈরি হয়, অ্যান্টাসিডের লেয়ার তৈরি হয় এবং কাশি কমায় দেয়। কাজে আমরা সেই সব ওষুধ ব্যবহার করতে বলি। তো এই সময় তো দেখা যায় যে 3 বেলা খাওয়া হচ্ছে এবং খুব অল্প গ্যাপ থাকছে, সেহরি, ইফতার এই সময়টুকু যেরকম আছে, তার মাঝখানে রাতের খাবার। তো এই ক্ষেত্রে আপনার পরামর্শ কি আমাদের রোগীদের জন্য? আমার পরামর্শ হচ্ছে, আসলে তো আমরা সকালের নাস্তাটাকে নিয়ে আসছি ইফতারিতে, দুপুরে খাবারটা নিয়ে গেছি রাতের খাবার, রাতের খাবারটা শেষ করছি শেষের খাবার। আমরা যেটা সারা ওয়ার্ল্ড কি করে, নাস্তাতে বেশি খায়, দুপুরে নামে কিছু খায়, কাজ করে, আর রাতে বেশি খায়। আমরা বলি যে আপনি ইফতারির সময় খান, রাতের খাবারটা অ্যাভয়েড করার চেষ্টা করেন, অথবা অল্প কিছু খান আর শেষ রাত্রে খান। মাঝখানে যদি আপনি খাবারটাকে স্পেসিং করেন যে সেহরি আর ইফতারির মেইন খাবার, আর রাতে ঘুমানোর সময় একদম মিনিমাম খাবার না খেলেই হয়, তাইলে আপনি ভালো থাকবেন। এটা হচ্ছে আমাদের পরামর্শ, বিশেষ করে অ্যাজমা সিওপিডি রোগীদের। অ্যাজমা সিওপিডি রোগীদের যেমন সমস্যা হচ্ছে খাবার নিয়ে, এবং সেটি সুন্দর সমাধান আপনি দিয়েছেন। পাশাপাশি এই সময় আরেকটা বড় ইবাদতের অংশ হচ্ছে তারাবির নামাজ। তো তারাবির নামাজ পড়তে গেলে একটা দীর্ঘ সময় ব্যায়ামের মধ্যে থাকতে হয়, দীর্ঘ সময় সে খাবার থেকে একটু দূরে থাকছে। তো এটি কি আমাদের যারা শ্বাসকষ্ট রোগী আছে বা হাঁপানি রোগী আছে তাদের জন্য কোনো ধরনের সমস্যা তৈরি করতে পারে কিনা? আসলে মাগরিবের পরে যে টাইম, তারপরে যে 1-1.5 ঘন্টা সময় থাকে, এই সময় যদি সে বিছানায় না শোয়, আমরা খেয়েই শুয়ে পড়ি, শুলে পরে রিফ্লাক্স বেশি হয়। সে যদি বসে থেকে কিছু ইবাদত করলো, বসে থাকলো, কোরআন শরীফ তেলাওয়াত করলো বা কোনো কাজ করলো, খেয়ে অন্তত কিছুক্ষণ বসবেন, আধা ঘন্টা, 45 মিনিট, 1 ঘন্টা, তারপরে আপনি দরকার একটু রেস্ট নেন, তারপরে নামাজে যান। নামাজের পরিবেশটা খুব ইম্পর্টেন্ট। আজকাল মসজিদে এসি, ফ্যান এগুলো এত বেশি চলে যে বাইরে ঘরে হয়তো একটা মানুষের এসি নাই, মসজিদে যায় এসি ঠান্ডার মধ্যে পড়তেছে, এই ঠান্ডা গরম টেম্পারেচার চেঞ্জ, এই জন্য তার শ্বাসকষ্ট, হাঁপানি বেড়ে যেতে পারে। এটা খুব দেখার বিষয়। সেক্ষেত্রে সে নিরাপদ পোশাক পরে যাবে, যাতে তার এসিতে ঠান্ডা না লেগে যায়। আমরা এই নিয়ে আরও কথা শুনবো, আবার একটি বিরতির সময় হয়েছে।
আবারও আমন্ত্রণ জানাচ্ছি আরোগ্য নিকেতনে। অপসনিন ফার্মাসিউটিক্যালস লিমিটেড নিবেদিত এই অনুষ্ঠানে আজকে আমরা কথা বলছি রমজান মাস এ হাঁপানি রোগীরা কি কি করবে এবং এই যে পরিবেশ দূষণ সেখানে হাঁপানি রোগীদের কি কি করণীয় এই বিষয় নিয়ে, এবং আমাদের সাথে আছেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ রাশিদুল হাসান। আমরা অনেক কিছুই জানতে পারছি আজকের এই আলোচনার মাধ্যমে। তো এই আলোচনার মধ্যে একটি কথা বারবার উঠে এসেছে যে রমজানে রোজা রাখাটা রোগীদের জন্য খুব একটা ক্ষতিকর কিছু না, কিন্তু তারপরেও আমাদের যারা রোগী আছে তাদের মধ্যে একটা নির্দিষ্ট গ্রুপ আছে যে তারা রোজা রাখতে চাইলেও রোজা রাখতে পারছে না। কি কি সমস্যা হলে বা কি কি লক্ষণ দেখা দিলে তাকে রোজা থেকে দূরে থাকতে হবে, এই ব্যাপারটা একটু জানতে চাই আমাদের রোগীদের উদ্দেশ্যে। জি, আসলে আমরা বলি যে পেশেন্টগুলো অ্যাজমা কন্ট্রোল নাই, আনকন্ট্রোল অ্যাজমা, এদের জন্য বিপজ্জনক। তা এটা বোঝার উপায় কি? রাতের বেলা তার কাশতে কাশতে ঘুম ভেঙে যাচ্ছে, তার সিমটম সকালে থাকতেছে যেটা দুপুর পর্যন্ত গড়াই যাচ্ছে, তার সিমটম ক্লিয়ার হচ্ছে, অর্থাৎ ঘুম থেকে সকালবেলা উঠলো শ্বাসকষ্ট নিয়ে, তো এটা তার জন্য একটা বিপজ্জনক। অথবা তার নাক দিয়ে হাঁচি সর্দি শুরু হয়ে গেছে, সে ওষুধ নেয় নেই, স্পাজম শুরু হয়ে গেছে। যদি বাই চান্স তার কাশি এত বেশি হয় যে দম বন্ধর ভাব শুরু এসে গেছে, অথবা হাত পা নীল হয়ে যাচ্ছে, সে কথা বলতে পারতেছে না, একটা সেন্টেন্স সে পুরো বলতে পারতেছে না, এতখানি তার কষ্ট হচ্ছে, এইসব ক্ষেত্রে রোজা রাখা তাকে ভেঙে ফেলতে হবে, রোজা রাখা যাবে না। কারণ এইসব সময় তার রোজা রাখা তার জন্য বিপজ্জনক। কারণ অ্যাকিউট সিভিয়ার অ্যাজমা এটা তার জন্য রোজা রাখা জরুরি না, তখন তার অ্যাজমাটাকে চিকিৎসা করে নেওয়া জরুরি। চিকিৎসা করতে 5-7 দিন সময় লাগবে, যখন সে সুস্থ হবে তারপর সে আবার রোজা রাখার চেষ্টা করবে, কিন্তু অ্যাকিউট অবস্থায় কখনো রোজা রাখতে পারবে না। প্রথম কথা হচ্ছে হঠাৎ করে দিনের বেলা হলো, সেটা তো আমরা বললামই যে রিলিভার ওষুধ দিয়ে চেষ্টা করতে হবে, দরকার হলে কর্টিসন ইঞ্জেকশনও নিতে পারবে। কিন্তু যার রাতের বেলা শুরু হয়ে গেছে দুপুর পর্যন্ত পারসিস্ট করতেছে, তার রোজা রাখা ঠিক হবে না। রোজার পাশাপাশি আরেকটু জানতে চাই যে এই যে আমাদের হাঁপানি রোগীদের তো একটা উল্লেখযোগ্য অংশ হচ্ছে কি শিশুরা, শিশুদের ক্ষেত্রে কি এই যে এই পরিবেশ, বিশেষ করে এখন আমরা যেরকম অস্বাস্থ্যকর একটা পরিবেশের মধ্যে আছি, বায়ুসূচক খুবই খারাপ, এক্ষেত্রে শিশুদের জন্য নিরাপদ অবস্থাটা কি এবং তাদেরকে কি কি করতে হবে? আসলে তো আমরা ছোটোবেলায় যে জিনিসটা দেখেছি যে বাচ্চারা ছোটোবেলায় বিকালবেলা গেছে, দৌড়াইছে, মাঠে খেলছে। এখন মাঠে খেলাধুলা নাই, কারণ মাঠই তো নাই, মানুষ খেলবে কোথায়? কাজে বাচ্চারা ঘরের ভিতরে বড় হচ্ছে, কাজে ঘরের ইনডোর পলিউশন তাদেরকে আক্রান্ত করতেছে। এতে দেখা যাচ্ছে যে খাবার ফুড স্টাইল চেঞ্জ হয়েছে। এখন যে সমস্ত খাবার খাচ্ছে, বিশেষ করে বাইরের খাবারগুলো মানুষকে ওজন বাড়াচ্ছে, বিশেষ করে বাচ্চাদের ওজন বাড়তেছে। আর ফুড স্টাইল চেঞ্জ করার কারণে তারা ধীরে ধীরে মোটা হচ্ছে, ঘামতেছে বেশি, এবং ঘরের ইনডোর পলিউশনের কারণে তাদের ভিতরে অ্যালার্জির প্রকোপটা বাড়ছে। প্রথমে হাঁচি সর্দি, তারপর কাশি, তারপর শ্বাসকষ্ট, এবং এইগুলো কন্ট্রোল করার জন্য বারবার সে প্রেডিসন জাতীয় ওষুধ খাচ্ছে, একটু সুস্থ হয়ে আবার হচ্ছে, এটা রিকারেন্ট হতেই থাকতেছে। এটা একদিন দুদিনে না, বছরের বছর ধরে এই জিনিসগুলো হচ্ছে, হওয়াতে তার ফুসফুসে একটা পরিবর্তন আসতেছে। এই জন্য বাচ্চাদের ক্ষেত্রে আমরা বলি যে ঘরের পরিবেশকে ধুলামুক্ত করা, বাচ্চারা জন্মের পরে মায়ের দুধ খাওয়া, যা মানুষের ইমিউনিটি বাড়ায়। জন্মের পরে প্রথম 9 মাসের মধ্যে গরুর দুধ না দেওয়া, যাতে অ্যালার্জি বাড়ে, এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট। ছোটোবেলায় ভ্যাকসিনের সাথে ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন দেওয়া। এখন পৃথিবীতে রাইনো ভাইরাসের ভ্যাকসিন বের হয়েছে, আরএসভি ভাইরাসের ভ্যাকসিন বের হয়েছে, এগুলো বাংলাদেশে এখনও আসেনি, হয়তো এসে যাবে। যদি থাকে বাচ্চাদেরকে এবং যাদের অ্যাজমা হয় তাদেরকে আরএসভি ভাইরাস ভ্যাকসিন দেওয়া খুব জরুরি, কিন্তু এগুলো এখনও বাংলাদেশে আসেনি, হয়তো এসে যাবে। ভাইরাস ইনফেকশন হচ্ছে প্রথম কারণ যেটা থেকে ট্রান্সফার হয়ে অ্যাজমা হয়। আমরা কিন্তু মনে করি ঘরের ধুলা থেকে হয়েছে, আসলে তা না। ছোটোবেলায় ব্রঙ্কিওলাইটিস বলে একটা রোগ হয়, যে রোগটা শ্বাসনালীতে হয়, হওয়ার পরে তার ভিতরে ইমিউনিটি চেঞ্জ হয়, ইমিউনোলজিক্যাল চেঞ্জ হয়ে তার এই অ্যাজমা শুরু হয়। এই জন্য ছোটোবেলায় ব্রঙ্কিওলাইটিস, তারপরে চাইল্ডহুড অ্যাজমা, গ্র্যাজুয়েটে আস্তে আস্তে একটা জিনিসের অ্যালার্জি তৈরি হচ্ছে, হাজারো জিনিসে অ্যালার্জি। এই জন্য আমাদের চিকিৎসার প্রথম ধাপ হচ্ছে তার পরিবেশকে সুন্দর করা, ঘরে সকালবেলা আলো বাতাসের ক্রস ভেন্টিলেশনের ব্যবস্থা করা। জি স্যার, ইদানিং এয়ার পিউরিফায়ার খুব ব্যবহার করা হচ্ছে, এটি কি নিরাপদ কিনা বা এটি কতটুকু উপকারী? এয়ার পিউরিফায়ার আসলে আমরা অনেক সময় ইউজ করি। এটার সুবিধা হচ্ছে যে ঘরের ভিতরে যে মাইক্রো পার্টিকেলগুলো উড়ে বেড়াচ্ছে, এটা নেগেটিভ সাকশন দিয়ে এয়ারকে পিউরিফাই করতেছে, কাজেই মাইক্রো পার্টিকেলগুলোর পরিমাণ কনসেন্ট্রেশন কমাই দিচ্ছে। কাজেই এটা যাদের হাঁচি কাশি শ্বাসকষ্টের সমস্যা, ঘরে ঢুকলে হাঁচি কাশি হচ্ছে, ঘরে কার্পেট বা এমন পরিবেশ যেটা বদলানো যাচ্ছে না, তারা এয়ার পিউরিফায়ার ইউজ করতে পারে।
আমরা কথা বলতে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, কিন্তু যে বিষয়টি নিয়ে কথা না বললেই নয় তা হচ্ছে ধূমপান। ধূমপান বর্জন করার জন্য বিভিন্ন সময় বিভিন্ন কথা বলা হয় যে গুরুত্বপূর্ণ সময়টিকে বিবেচনা করা উচিত। তো রমজান মাস যেহেতু চলছে, এই সময় আপনি আমাদের যারা ধূমপায়ী আছে তাদের ক্ষেত্রে কি কোনো পরামর্শ দিবেন? জি, ধূমপান তো মানুষের জন্য খুবই ক্ষতিকর। এটা যে ধূমপান করে সেও জানে, সে মনে করে যে সবার হবে, আমার হবে না। কিন্তু আমের যে কখন আক্রান্ত হয়ে যাবো কেউ আমরা জানি না। আজকে পৃথিবীতে যে লাং ক্যান্সার বাড়ছে তার প্রধান কারণ ধূমপান। আজকে সিওপিডির মৃত্যুর হার যে বাড়ছে তার কারণ ধূমপান। আর অ্যাজমা রোগীদের আক্রান্ত হওয়ার একটা কারণ প্যাসিভ স্মোকিং, ঘরের ভিতরে বা পরিবেশের ভিতরে ধোঁয়া বা ধূমপান। কাজেই ধূমপান মুক্ত জীবন আমাদের আকাঙ্ক্ষা, এবং আমরা চাই প্রতিটা মানুষ ধূমপান মুক্ত হোক, এবং এই জন্য পরিবেশ তৈরি করা। রমজান মাস হচ্ছে শ্রেষ্ঠ সময়, কারণ এটা শৃঙ্খলার মাস। এই মাসে মানুষ শৃঙ্খলার সাথে চলে। এই সময় সে যদি চায় যে আমি আর ধূমপান করব না, তাহলে সে ধূমপানকে ছেড়ে দিতে পারে। অবশ্যই স্যার, আমরা কথা বলতে বলতে আজকে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় থেকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, আজকে এখানেই বিদায় নিতে হচ্ছে। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই রমজানের সাওম পালন করার জন্য চিকিৎসকের পরামর্শ গ্রহণ করুন।